স্বয়ংপ্রভা লাইভ ক্লাসে আমি আমার ছাত্রছাত্রীদের সামনে আবার উপস্থিত হয়েছি। BHIC 109 এর ইউনিট 4, 5, 6 এই তিনটে ইউনিট সম্পর্কে আলোচনা করব। এইটার আজকে একটা ব্রড হেডিং আপনারা দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম, অর্থাৎ ভারতীয় রাজনৈতিক ব্যবস্থা। এই যে হেডিংটা বইয়ের মধ্যে, এর থেকে একটা জিনিস আমাদের কাছে সুস্পষ্ট হচ্ছে যে এই আলোচনা চক্রটা বা এর মধ্যে এই হেডিং এর আন্ডারে যে ইউনিটগুলি আছে সেই ইউনিটগুলিতে ভারতীয় রাজনৈতিক ব্যবস্থা বা অবস্থা বা পারিপার্শ্বিকতা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। এখন এই যে রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক অবস্থা, এটা যদি গূঢ়ভাবে অর্থাৎ ডিপলি যদি আমরা আলোচনা করি, তবে আমরা কি দেখব? এই রাজনীতি মানে কিন্তু শুধু রাজনীতি নয়, রাজনৈতিক অবস্থার সঙ্গে, যেটা আমি বারবারই বলেছি, একটা সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সমস্ত বিষয়, এবং সবথেকে বড় কথা এই ইউনিটগুলিতে এখানে তিনটে আলাদা আলাদা হেডিং আছে ইউনিটগুলির। একটা হচ্ছে টিমুরিড অ্যান্টিসিডেন্ট, আফগান পলিটি এবং মুঘল কনকোয়েস্ট, অর্থাৎ তৈমুরের বংশের সম্পর্কীয় আলোচনা, আফগানদের রাজনৈতিক অবস্থা বা ব্যবস্থা, তারা কি ধরনের প্রশাসনিক নীতি গ্রহণ করতেন, এবং তারপরে বাবর, আকবর এবং তার পরবর্তী যে মুঘল সম্রাটরা ছিলেন তাদের সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন দেশীয় রাজ্য, তার মধ্যে দাক্ষিণাত্য, তার মধ্যে রাজপুতানা, তার মধ্যে আবার পাশাপাশি উত্তর পশ্চিম সীমান্তবর্তী রাজ্যগুলো, উত্তর পূর্বের রাজ্য ইত্যাদি বিভিন্ন, এবং বাংলা বিহারের যে সমস্ত রাজ্যগুলি ইত্যাদি বিভিন্ন প্রান্তে, অর্থাৎ মুঘল শাসনের প্রথম পর্বে যে সকল ছোট ছোট রাজ্য, স্বাধীন রাজ্যগুলি ছিল, সেগুলি কিভাবে একে একে মুঘল সাম্রাজ্যের অধীন হলো, মুঘল সম্রাটদের সঙ্গে তাদের যুদ্ধ বিগ্রহ, সাম্রাজ্যবাদী নীতি, তারা কতজন মুঘল সম্রাটের বশ্যতা স্বীকার করেছিলেন, কারাই বা বশ্যতা স্বীকার না করে, আত্মসমর্পণ না করে যুদ্ধ নীতি গ্রহণ করেছিলেন ইত্যাদি, পারস্যের সঙ্গে কি সম্পর্ক ছিল মুঘলদের ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া বাবর যখন একেবারে ইউনিট 4-এ আমরা দেখতে পাচ্ছি, বাবর যখন ভারতবর্ষে আসছেন, অর্থাৎ বাবর যখন ছোট, জাস্ট ফারগানা রাজ্যের অধিপতি হয়েছেন, কিংবা তারও পূর্বে তিনি ছিলেন ওমর শেখ মির্জার পুত্র, সেই সময়
মধ্য এশিয়ার যে রাজনৈতিক অবস্থান কি ছিল সেটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাসের পক্ষে। কেন? বাবর ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, তার প্রেক্ষাপট তিনি যেখান থেকে এসেছেন সেইখানে যদি তিনি তার অনুকূল পরিস্থিতি পেতেন, অর্থাৎ তার যে সাম্রাজ্য লিপ্সা, রাজ্য জয়ের যে আকাঙ্ক্ষা, সেটা যদি চরিতার্থ হতো মধ্য এশিয়াতে, তবে তিনি ভারতবর্ষে স্থায়ী মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতেন কিনা সে বিষয়টা একটা প্রশ্নচিহ্নের মুখোমুখি হতে পারে। যেমন মোহাম্মদ গজনী, তিনি আসলেন ভারতবর্ষে, লুট করে 17 বার লুণ্ঠন করে তিনি চলে গেছিলেন। মোহাম্মদ ঘুরি, তিনি আক্রমণ করলেন, তিনি পৃথ্বীরাজকে তিনি পরাজিত করলেন, কিন্তু তিনি নিজে কিন্তু এই ভারতে স্থায়ী রাজ্য প্রতিষ্ঠা করলেন না। রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে, অর্থাৎ প্রবক্তা যদি বলি, তাহলে মোহাম্মদ ঘুরি। কিন্তু তিনি তার যে ভারতবর্ষের যেটুকু জায়গা তিনি জয় করতে সক্ষম হয়েছিলেন, সেই পোর্শনের দায়িত্ব তিনি দিয়ে গেলেন তার সেনাপতির উপর, কুতুবউদ্দিন আইবকের উপর দিয়ে, কিন্তু তিনি তার নিজের দেশে অর্থাৎ স্বস্থানে চলে গেলেন। এবং তারপরে কুতুবউদ্দিন আইবক দিল্লি সুলতানেটের স্থাপনা করেন। এবার যদি আমরা বাবরের ক্ষেত্রে যদি দেখি, তাহলে একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারত যদি বাবর মধ্য এশিয়াতে তার রাজ্য বিজয়ের অনুকূল পরিস্থিতি পেতেন। কিন্তু তিনি যখন ফারগানা থেকে তাকে উৎখাত করা হলো এবং দুবার তিনি সামারকান্দ জয়ের চেষ্টা করে ব্যর্থ হলেন, তখন বাধ্য হয়ে তিনি পূর্ব দিকে তিনি দৃষ্টি ফেরালেন এবং দৃষ্টি ফিরিয়ে তিনি দেখলেন যে কাবুল তখন অন্তর্দ্বন্দ্বে একেবারে ক্ষতবিক্ষত। তখন তিনি সেই সুযোগটা নিলেন, তিনি কাবুল অধিকার করলেন, অর্থাৎ ভারতের প্রান্তবর্তী যে বর্ডার স্টেট, সেটা তখন অ্যাডজেসেন্ট টু ভারতবর্ষ এবং বলতে পারেন ডোরওয়ে টু অ্যাটাক ইন্ডিয়া। কাবুল জয় করার পরে তিনি একটা সুযোগ খুঁজতে লাগলেন যে কি করে তিনি আরো ভেতরে, ভারতের আরো ভেতরে প্রবেশ করবেন, অর্থাৎ দিল্লিতে তিনি ছুটবেন। এই সময় হলো কি, ওদিকে তখন আমি আপনাদের যে ইন্ট্রোডাকশনটা সব সময় দিই, আজকেও সেই রকম একটা ইন্ট্রোডাকশন গল্পের মতন করে দিয়ে আমি তারপরে ভেতরে প্রবেশ করব, তাহলে আপনাদের গোটা পিকচারটা বুঝতে সুবিধা হবে। সেই সময় বাবর যখন কাবুল জয় করলেন, সেই সময় দিল্লির মসনদে কে রয়েছেন? দিল্লির মসনদে রয়েছেন ইব্রাহিম লোদি, অর্থাৎ বাহলুল লোদি, সিকান্দার লোদি, ইব্রাহিম লোদি। এই ইউনিট 5-এ বাহলুল লোদি সম্পর্কে বলা হয়েছে যে তিনি জনহিতকর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। তার সময় তিনি যাতে আমির ওমরাহরা কোনো ডিসঅনেস্টির পথ না গ্রহণ করে, অকারণে সম্রাটকে বঞ্চিত করে নিজেরা অতিরিক্ত অর্থ সঞ্চয় করতে না পারে, তিনি তার জন্য একটা অডিট অ্যাকাউন্ট
অ্যাকাউন্টস চেকিং এর ব্যবস্থা করেছিলেন। দেখুন কত আধুনিক তার দৃষ্টিভঙ্গি ছিল। এছাড়া ডেস্টিটিউটসদের জন্য, যারা পথে পথে ঘুরত, যারা অনাথ, তাদের জন্য কিন্তু তিনি একটা দান শিবির বা চ্যারিটেবল একটা ইনস্টিটিউশন তৈরি করেছিলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু এই সিকান্দার লোদি, বাহাদুর লোদি, সিকান্দার লোদি, তারা কিন্তু যথেষ্ট শাসন ব্যবস্থায় দক্ষ ছিলেন এবং কি করে তাদের শাসন ব্যবস্থাকে দৃঢ়ভাবে কায়েম করতে হয় সেটা তারা জানতেন এবং তারা বুঝেছিলেন যে শুধুমাত্র রড দিয়ে নয়, ওমরাহদের সঙ্গে একটা সমঝোতার নীতি গ্রহণ করে এবং দেশের মানুষের, প্রজাদের মঙ্গলের মাধ্যমে তাদের শাসন ব্যবস্থাটাকে স্থায়ী করা সম্ভব। কিন্তু একটা জিনিস তারা করেছিলেন, সেটা হচ্ছে যে রাজ, যেটা আমরা আলাউদ্দিন খিলজির ক্ষেত্রে দেখেছি বা তারও আগে আমরা বলবানের ক্ষেত্রে দেখেছি, সেখানে যেটা বলবান যেরকম সিজদা পাইবাস, অর্থাৎ সম্রাটকে নতজানু হয়ে যেটা কুর্নিশ করা, সেরকম একটা রীতি তিনি প্রচলন করেছিলেন। এখানে আমরা দেখতে পাচ্ছি লোদিদের সময়ে ঠিক সেই ধরনের রীতি না হলেও রাজ দরবারে সম্রাটের যে মর্যাদা সেটা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করা হয়। কিন্তু যখন ইব্রাহিম লোদি সিংহাসনে আসেন তখন এই মর্যাদা আরো দ্বিগুণ বর্ধিত করার চেষ্টা করা হয়, বাট এটার একটা নেগেটিভিটি আমরা লক্ষ্য করতে পারি। সিংহাসনের মর্যাদা বৃদ্ধি হচ্ছে, রাজদরবারের মর্যাদা বৃদ্ধি হচ্ছে, সেটা তো অনেক ভালো কথা, কিন্তু যদি ওমরাহদের ইগোতে হাত করে সম্রাটের মর্যাদা বৃদ্ধি করার চেষ্টা করা হয়, অর্থাৎ ওমরাহদের সঙ্গে যদি সার্ভেন্টের মতন বিহেভ করা হয়, সার্ভেন্ট মাস্টার রিলেশনশিপ একটা তৈরি হয়ে গিয়েছিল ইব্রাহিম লোদির সময় এবং তার একটা বৈষম্যমূলক নীতি তিনি প্রবর্তন করেছিলেন। অর্থাৎ তার যারা ফেভারিট ওমরাহ ছিল তাদেরকে তিনি ভালো ভালো জায়গার প্রদেশের গভর্নর করতেন, আর যারা তার ফেভারিট লিস্টে ছিল না তাদেরকে তিনি দূর দূরান্তের গভর্নরশিপ দিয়ে দিতেন। এর ফলে কি হলো, ওমরাহদের মধ্যে একটা ক্ষোভ দেখা দিল এবং এই ক্ষোভকে কিন্তু ধর্মের নিরিখে বিচার করা যাবে না। এর মধ্যে হিন্দুরাও পড়ছে, আবার মুসলিম তার যে আত্মীয় পরিজন, যেমন দৌলত খাঁ লোদি, তিনিও কিন্তু এর মধ্যে একজন। তার অর্থ কি, সম্রাটের যে শাসন পরিচালনার যে নীতি তার মধ্যে কোথাও একটা ত্রুটি আছে, যেই কারণে এই বিক্ষোভটা দেখা যাচ্ছে। এবং শুধু তাই নয়, এনারা মনে করতেন, আলম খাঁ লোদি, দৌলত খাঁ লোদি, তারা মনে করতেন যে তারাই প্রকৃত দাবিদার এই দিল্লির মসনদে। যখন ইব্রাহিম লোদি বসলেন তাদের মধ্যে একটা ক্ষোভ দেখা দিল এবং তারা চেষ্টা করতে লাগলো কি করে ইব্রাহিম লোদিকে অপসারিত করে নিজেরা সেই মসনদটি দখল করবেন। একইভাবে সেই সময় রানা সংগ্রাম সিংহ, তিনি হচ্ছেন রাজপুতদের স্তম্ভ ছিলেন, তারও লক্ষ্য ছিল ওই দিল্লির মসনদটার দিকে। এইরকম যখন পরিস্থিতি, সেই সময় কাবুল অধিকার করেছেন বাবর
এবং তিনি ইব্রাহিম লোদির কাছ থেকে পশ্চিম পাঞ্জাব তিনি দাবি করলেন। তিনি বললেন ওটা আমার খুল্লতাতো বা আমার কাকার অধিকারী ছিল, ওটা আপনি নিয়ে নিয়েছেন, আপনি ওটা রিটার্ন করুন। তখন এই সংগ্রাম সিংহ, দৌলত খাঁ লোদি তারা দেখলেন যে এটাই সুযোগ। তারা তখন বাবরকে আমন্ত্রণ জানালেন ভারত আক্রমণ করার, এবং তাদের আগের দিনও বলেছি তাদের আশা ছিল যে বাবর ভারত আক্রমণ করে লুণ্ঠন করে তিনি আবার ফিরে যাবেন। কিন্তু যখন তারা বাবরের প্রকৃত যে অ্যাটিটিউডটা বুঝতে পারলেন, যে বাবরের আসল উদ্দেশ্য এই ভারতবর্ষে স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করার, তখন দৌলত খাঁ লোদি বললেন যে আপনি ফিরে যান, আপনাকে আর আক্রমণ করতে হবে না। কিন্তু তখন তো সেটা অনেক দেরি হয়ে গেছে, কারণ বাবর অলরেডি বুঝে নিয়েছেন যে দিল্লির যে মসনদে যিনি বসে আছেন তাকে সহায়তা করার মতন আমির ওমরাহ বা দেশীয় রাজার সংখ্যা একেবারেই নগণ্য। কাজেই আমি যদি দিল্লিকে আক্রমণ করি তবে আমি অনায়াসেই আমি দখল করতে পারবো, আমি লোদি বংশের ধ্বংস করতে পারবো। তো সেই মতো কি হলো যে বাবর কিন্তু যথারীতি তিনি তার খুব সামান্য সৈন্য বাহিনী নিয়ে, এবং বেশিরভাগই ছিল ভাড়াটে সৈন্য, খুব সামান্য সৈন্যবাহিনী নিয়ে তিনি ভারত আক্রমণ করলেন, ইব্রাহিম লোদিকে আক্রমণ করলেন। কিন্তু তিনি ছিলেন একজন অসামান্য যোদ্ধা এবং অসাধারণ নেতা। নেতৃত্ব দানের ক্ষমতা তার অসাধারণ ছিল, এবং সর্বোপরি সৈন্যবাহিনীকে যে ম্যানেজমেন্ট করা, কিভাবে সেনাবাহিনীকে সাজাতে হয় যুদ্ধক্ষেত্রে, সেটাও তিনি অনেক ভালো জানতেন। অপরদিকে ইব্রাহিম লোদি একেবারেই অনভিজ্ঞ ছিলেন, এবং বাবর একটা ধর্মের জেহাদ দিয়ে তাদেরকে, তার যোদ্ধাদেরকে অনুপ্রাণিত করতে চেয়েছিলেন, উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন, এবং স্বাভাবিকভাবেই তারা উদ্বুদ্ধ হয়েছিল, কারণ তারা লুট তরাজের উদ্দেশ্যে অতিরিক্ত অর্থ লাভের জন্য তারা এই দেশে এসেছিল। এবং বাবর তাদের এটাও বলেছিলেন, প্রলোভন দেখিয়েছিলেন যে যুদ্ধ জয় করে যা অর্থ বা সম্পদ পাওয়া যাবে তার মধ্যে কিছু পরিমাণ অর্থ সেটা তোমাদের মধ্যে আমি বিলিয়ে দেব। তা এই যে ভারত তো অফুরন্ত খনির দেশ, এটা তারা প্রথম থেকেই শুনে এসেছিল। কাজে তাদের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়েছিল, একদিকে বিধর্মীদের দেশকে আমরা জয় করব সেই উন্মাদনা, অপরদিকে অর্থের যে একটা লিপ্সা। স্বাভাবিকভাবে তখন কি হলো, সেই ছোট্ট একটা সৈন্যবাহিনী নিয়ে, আর বাবরই কিন্তু সেখানে কামান ব্যবহার করেছিলেন যুদ্ধক্ষেত্রে। অপরদিকে ইব্রাহিম লোদির সৈন্যবাহিনী ছিল একেবারেই সেই পুরাতন পদ্ধতি অনুসারে তৈরি ছিল, সেখানে কামানের কোনো ব্যবহার ছিল না। এই রকম পরিস্থিতির মধ্যে কি হলো, ইব্রাহিম লোদি তারপরে তিনি তার দেশীয় রাজাদের কাছ থেকে কোনো সাহায্য পাননি। যে অবস্থা হয়েছিল, পৃথ্বীরাজ চৌহান তিনি অনেক আবেদন করেছিলেন মোহাম্মদ ঘুরির বিরুদ্ধে, যখন যুদ্ধ হয় তিনি দেশীয় রাজাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু পৃথ্বীরাজের ডাকে কেউ সাড়া দেয়নি। আর ইব্রাহিম লোদির প্রতি তো সবাই অত্যন্ত ক্রুদ্ধ ছিলেন, কাজে তারা সাড়া দিল না। যথারীতি পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত হলেন, বাবর তিনি
মুঘল সাম্রাজ্যে প্রতিষ্ঠা করলেন। এই পানিপথের প্রথম যুদ্ধ হচ্ছে বাবরের ভারত অভিযানের একটা স্টেপিং স্টোন, জাস্ট প্রথম একটা পদক্ষেপ। এরপরে একে একে তিনি যুদ্ধ করেছিলেন বাংলা বিহারের আফগানদের সঙ্গে ঘরঘরার যুদ্ধে 1529। তার আগে তিনি যুদ্ধ করলেন যে খানুয়ার যুদ্ধ, এবং সেখানে সংগ্রাম সিংহের মতন একজন বীর রাজপুতকে তিনি হারিয়ে দিলেন। এই রাজপুতদের জয় করা এটা কিন্তু একটা বিরাট বড় ঘটনা। এবং সেই সময় চান্দেরির যুদ্ধেও তিনি মেদিনী রায়কে পরাস্ত করলেন। এই রকম তিনি 3টে পরপর যুদ্ধ তিনি জয় করলেন, এবং তারপরে আনুমানিক 1530-এ তার মৃত্যু হল। তাহলে আমরা দেখছি এই বাবর তিনি ছিলেন চাগতাই তুর্ক। তিনি একদিকে তৈমুরলঙ্গের বংশধর বাবার দিক থেকে, পিতার দিক থেকে, এবং মাতার দিক থেকে চেঙ্গিস খান। কিন্তু আর সেই সময় এই যে মধ্য এশিয়া, বাবর যখন সদ্য বাবরের জন্ম হয়েছে, বাবর যখন ছোট, সেই সময় মধ্য এশিয়া ছিল যুদ্ধ দীর্ণ এবং অসংখ্য ছোট ছোট উপজাতিতে বিভক্ত। এই অবস্থার মধ্যে সেখানে সমরকন্দ একটা বড় রাজ্য ছিল। এছাড়া আমরা সাইবানি খানের অস্তিত্ব পাচ্ছি, আমরা সাফাভিদের অস্তিত্ব পাচ্ছি। তাহলে এইরকম যে পরিস্থিতি, অর্থাৎ একদিকে রুক্ষ শুষ্ক পরিবেশ, তার সঙ্গে যুদ্ধ বিগ্রহ, যেটা আজও আমরা যদি মধ্য এশিয়ার ইতিহাসের দিকে দেখি, একইভাবে সেই যুদ্ধ দীর্ণ কিন্তু এখনকার সেখানকার ইতিহাস। তাহলে বাবরের মৃত্যুর পর তার পুত্র হুমায়ুন তিনি সিংহাসনে আরোহণ করলেন। হুমায়ুন শব্দের অর্থ ভাগ্যবান, কিন্তু তাকে সারাটা জীবনই তাকে ভাগ্যের সঙ্গে বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল, এবং তাকে গুজরাট, তাকে বাংলার যে আফগান তাদের সঙ্গেও লড়তে হয়েছিল। তার মধ্যে যে আফগান নেতা শের খান, যিনি পরবর্তীকালে শের শাহ নামে পরিচিত হয়েছিলেন, শের শাহ সুর বংশের প্রতিষ্ঠা করেছিলেন, তার সঙ্গে তাকে যুদ্ধ করতে হয়েছিল, লড়াই করতে হয়েছিল, এবং দুটি যুদ্ধে, চৌসা এবং বিলগ্রামের যুদ্ধে পরাস্ত হয়ে হুমায়ুন বাধ্য হয়েছিলেন তিনি ভারত থেকে পালিয়ে যেতে, এবং তিনি পারস্যের রাজার কাছে তিনি আশ্রয় নিয়েছিলেন। এইরকম যখন তিনি ঘুরছেন, সেই সময় কিন্তু আকবরের জন্ম হয়। যাই হোক, তা এইরকম ভাবে ঘুরতে ঘুরতে তিনি যখন এরকম শরণার্থী হয়ে রয়েছেন, সেই সময় আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাক্সিডেন্টে শের শাহের মৃত্যু হলো, এবং তার যে উত্তরসূরিরা তারা কেউই শক্তিশালী ছিল না, এবং তাদের দুর্বলতার সুযোগে হুমায়ুন আবার ওই পারস্য রাজের সাহায্যে তিনি কিন্তু আবার দিল্লি দখল করলেন। লাহোর, দিল্লি, আগ্রা এগুলোতে তিনি আবার মুঘল ক্ষমতাকে প্রতিষ্ঠা করলেন। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে বাবরকে আমরা মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলছি, কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা বলবো না। কারণ যদি হুমায়ুন আবার তার সিংহাসন ফিরে না পেতেন, তাহলে কিন্তু মুঘলদের ভারতবর্ষে তাদের ক্ষমতা প্রতিষ্ঠার যে আশা, সেটা কিন্তু দুরাশা হয়ে যেত। যাই হোক, এই 1556-তে হুমায়ুনের মৃত্যুর পর যখন মাত্র 13 বছর বয়সে বৈরাম খান তিনি আকবরকে ভারতের সম্রাট বলে ঘোষণা করলেন। কিছুদিন বৈরাম খান অভিভাবকত্বে ছিলেন, এবং তখনই সেই সময় 1556-তে
পানিপথের দ্বিতীয় যুদ্ধে তিনি আফগান সেনাপতি হিমুকে আকবর পরাস্ত করলেন এবং এরপরই বলা যায় আফগান শক্তি একেবারেই ভেঙে পড়ল এবং এই পানিপথের দ্বিতীয় যুদ্ধ কিন্তু ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠার যে ডঙ্কা বা বিজয় ধ্বজ সেটা উড্ডীন করল। বা এরপর আমরা দেখতে পাচ্ছি তিনি বৈরাম খাঁর যে অভিভাবকত্ব থেকে মুক্ত হচ্ছেন এবং মুক্ত হয়ে তিনি নিজে স্বকীয়তা স্বমহিমায় তিনি নিজেকে প্রতিষ্ঠিত করছেন। তারপর সিংহাসনে আরোহণের পরই তিনি যখন নিজে স্বমহিমায় নিজেকে ঘোষণা করলেন, তারপর একের পর এক তিনি সাম্রাজ্য যুদ্ধ জয়ের নীতি অনুসরণ করলেন এবং এই যুদ্ধ জয় করতে গিয়ে আমরা দেখছি তিনি রাজপুতদের সঙ্গে তিনি একটা প্রিন্সিপাল অফ কনসিলিয়েশন অর্থাৎ সামঞ্জস্য নীতি সমন্বয় নীতি গ্রহণ করলেন। তিনি বুঝেছিলেন যে রাজপুতরা হলেন এই ভারতের স্তম্ভ এবং এই যে মুঘল আমির ওমরাহরা তারা নানাভাবে এই সিংহাসনের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত ছিল, কাজে তাদেরকে দমন করার জন্য রাজপুতদের মতন একটা শক্তিশালী সাহায্য তার দরকার। রাজপুত রাজকন্যাদের সঙ্গে তার বিবাহ হলো এবং তিনি তার পুত্র জাহাঙ্গীরের বিবাহ দিলেন এক রাজপুত রাজকন্যার সঙ্গে, মানবাইয়ের সঙ্গে, এবং এইভাবে তাদের একটা ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স তৈরি হলো এবং তাদেরকে তিনি উচ্চ পদ দিলেন, তাদেরকে তিনি সেনাবাহিনীতে অনেক উঁচু পোস্ট দিয়েছিলেন। কাজেই এইভাবে তাদের সঙ্গে একটা যোগসূত্র তৈরি হয়েছিল। এই রাজপুতদের সাহায্যে কিন্তু তিনি অনেক জয় করেছিলেন, অনেক রাজ্য। এই রাজপুতদের মধ্যে অধিকাংশই তার বশ্যতা স্বীকার করলেও যে রানা প্রতাপ কিন্তু তার বশ্যতা স্বীকার করেননি এবং রানা প্রতাপের সঙ্গে তার যুদ্ধ হয়েছিল এবং চিতোরের যে যুদ্ধ, এই যুদ্ধ কিন্তু মুঘল ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ঘটনা। কিন্তু চিতোর কোনোদিনও আত্মসমর্পণ করেনি রানা প্রতাপ। তিনি আরাবল্লীর পর্বতে পালিয়ে গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি গেরিলা যুদ্ধ করেছিলেন এবং এইভাবেই কিন্তু দীর্ঘদিন সেই যুদ্ধ চলেছিল। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে তিনি গন্ডোয়ানা তিনি জয় করেছেন সেখানে এবং তিনি আহমদনগর এবং দাক্ষিণাত্যের অন্যান্য বেশ কিছু জায়গা তিনি জয় করেছিলেন। আমরা এই প্রসঙ্গে রানী দুর্গাবতী, চাঁদ বিবি এই সকল সাহসী মহিলাদের নাম শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করতে পারি। এরপর তিনি কাবুল, কান্দাহার জয় করেছেন। পারস্যের রাজার সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হয়েছিল। তার মৃত্যুর পর জাহাঙ্গীর, শাহজাহান এবং আওরঙ্গজেব একইভাবেই কিন্তু এই সাম্রাজ্য বিজয়ের নীতি গ্রহণ করেছিলেন। কিন্তু আওরঙ্গজেব তার পূর্বপুরুষের যে ধর্মনীতি, নিরপেক্ষ ধর্মনীতি থেকে সরে আসার ফলে তিনি রাজপুতদেরও তিনি বিরোধী শক্তিতে পরিণত করেছিলেন এবং মারাঠাদের সঙ্গে তার দীর্ঘ যুদ্ধ চলেছিল। শিবাজির মৃত্যুর পরেও এই যুদ্ধ চলেছিল এবং এই যুদ্ধের যে পরিণামে তিনি কিন্তু এই দাক্ষিণাত্যের মাটিতে কিন্তু তার মৃত্যু হয়। তাহলে এই হচ্ছে মোটামুটি এই ইউনিট 4, 5, 6 এর সিনপসিস এবং যেটাকে কেন্দ্র করেই এই ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম এই হেডিংটা এটা ওরিয়েন্টেড হয়েছে। এবারে আমরা ভেতরে আসছি। এখানে কি বলা হচ্ছে,
আলোচ্য গুলিতে তৈমুর লংয়ের ঐতিহ্য, তার বংশের পরম্পরা, তার ঐতিহ্য, আফগান রাজনীতি অর্থাৎ বাহলুল লোদি, সিকান্দার লোদি, ইব্রাহিম লোদি, এই লোদিদের যে রাজনীতি এবং মুঘল সম্রাটদের সাম্রাজ্যবাদী নীতির আলোচনা করা হয়েছে। পঞ্চদশ শতকে যখন ভারতবর্ষে মুঘল শাসন প্রতিষ্ঠা হলো, অর্থাৎ 1526-এ, এটা একটা যুগান্তর এবং বহু শতক ব্যাপী এই রাজনৈতিক পালাবদল, বহু শতকের জন্য এই মুঘল শাসন পালাবদলের সূচনা করে। আর এরপরে আমরা যদি এর ঠিক প্রাক্কালে মধ্য এশিয়ার দিকে দৃষ্টি দিই, আমরা দেখব মধ্য এশিয়ায় সুদূর অতীতে সেখানে কারা রাজত্ব করত? তুর্কিরা ছিল, মঙ্গোল জাতি গোষ্ঠী ছিল, এরকম নানান ক্ল্যান ছিল এবং এরা প্রত্যেকেই যাযাবর গোষ্ঠীর অন্তর্ভুক্ত। কোন গোষ্ঠী? না, তাতার গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল এবং এরা দুঃসাহসী ছিল। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তারা ঘুরে বেড়াতো, নিজেদের মধ্যে সবসময় লড়াই করত। এই মধ্য এশিয়াতে বিস্তীর্ণ অঞ্চলে মঙ্গল নেতা চেঙ্গিস খাঁ তার শাসন প্রতিষ্ঠা করেছিলেন। সেই চেঙ্গিস খাঁ যিনি ইলতুৎমিশের সময় যিনি ভারতের বর্ডারে এসেছিলেন, কিন্তু কোনোভাবে ইলতুৎমিশের বিচক্ষণতায় ভারত এই চেঙ্গিস খাঁর আক্রমণ থেকে রক্ষা পেয়েছিল। কিন্তু এর পরে আমরা দেখতে পাচ্ছি সুলতানের পিরিয়ডে বারে বারে কিন্তু মঙ্গল আক্রমণ হয়েছে ভারতের বুকে। যাই হোক, এই চেঙ্গিস খান মৃত্যুর পর তার সাম্রাজ্য, তার মধ্য এশিয়ার যে সাম্রাজ্য, সেটা তার 4 পুত্রের মধ্যে ভাগ হয়ে যায়। এই 4 পুত্রের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন চাগতাই খাঁ, যিনি খোটান, কাশগার সহ সিন্ধু নদ অব্দি বিশাল অঞ্চলে তার অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। অর্থাৎ তার যে 4 পুত্রের মধ্যে চাগতাই খাঁ, কিন্তু এই যে চাগতাই তুর্ক কথাটা আমরা দেখতে পাচ্ছি মুঘলদের সময়, এই চাগতাই খাঁ থেকেই কিন্তু চাগতাই শব্দটা আসছে। 1321-এর পর মঙ্গল সাম্রাজ্য দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা মঙ্গলিস্তান আর একটা ট্রান্সঅক্সিয়ানা। এই ট্রান্সঅক্সিয়ানার উপর কারা তাদের অধিকার প্রতিষ্ঠা করছে? না, চাগতাই খাঁ তুর্কি দাসরা। এরা চাগতাই তুর্কি নামে পরিচিত। এই বংশেরই শাসক ছিলেন তুগলক তৈমুর খাঁ, যিনি মঙ্গলিস্তানে শক্তিশালী শাসন ব্যবস্থা গড়ে তোলেন এবং এই সময় থেকে মঙ্গল শব্দের পরিবর্তে মুঘল শব্দটি ব্যবহার শুরু হয়ে গেল। পিতার দিক থেকে বাবর তৈমুরলঙ্গের বংশধর, আগেই বললাম। মাতার দিক থেকে চেঙ্গিস খান। বাবর তার মাতার বংশ পরিচয় গ্রহণ করে মুঘল নামে পরিচিত হন এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। এই ট্রান্সঅক্সিয়ানাতে উজবেক যে ক্ল্যানটা ছিল, সেই উজবেকরা ছিল চেঙ্গিস খানের জ্যেষ্ঠ পুত্র জুজির বংশ। অর্থাৎ একজনের নাম বলেছি চাগতাই খাঁ, আরেকজন হচ্ছে জ্যেষ্ঠ পুত্র হচ্ছে জুজি। আর কারা ছিলেন? এই মধ্য এশিয়ার কুর্দিস্তানে সাফাভিরা, তারা সেখানকার অধিবাসী ছিল এবং সেই অঞ্চলেই তারা বসবাস করত। এই ট্রান্সঅক্সিয়ানায় উজবেকরা, এই যে উজবেকদের কথা বলা হচ্ছে, একটু আগে যে উজবেকদের কথা বললাম, উজবেকরা 16 শতকের প্রথম ভাগে নিজ আধিপত্য প্রতিষ্ঠা করেন। এরপরে আমি আলোচনা করেছিলাম, উল্লেখ করেছিলাম সাইবানি সাম্রাজ্য, সাফাবি সাম্রাজ্য, এরকম নানান রকমের মানে শক্তিগুলি এই মধ্য এশিয়াতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। সাইবানি সাম্রাজ্য 1510-এ যখন খোরাসান জয় করলো তারা, তার ফলে কি হচ্ছে, খোরাসান জয় করার ফলেই সেটা সাফাবি সাম্রাজ্যের বর্ডারটা টাচ করলো। এর ফলে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। উজবেক, পার্সীয় এবং তৈমুরের বংশধরদের মধ্যে এই অঞ্চল ভাগাভাগিকে কেন্দ্র করে যখন দ্বন্দ্ব শুরু হয়ে গেল, সেই দ্বন্দ্বে কিন্তু উজবেকরা তাদের আধিপত্য বজায় রাখতে সক্ষম হল।
এবং 1510-এ ইরানের শাহ ইসমাইল সাইবানি খাঁকে পরাস্ত করলেন। কিন্তু এরপরেই আমরা দেখতে পাচ্ছি অটোমান সুলতান তিনি আবার তার মানে শাহ ইসমাইল সাইবানি খাঁকে পরাস্ত করছেন, ইরানের শাহ ইসমাইল। কিন্তু আবার অটোমান সুলতান তিনি আবার শাহ ইসমাইলকে পরাস্ত করলেন, মানে এ ওর বিরুদ্ধে সে তার বিরুদ্ধে, অর্থাৎ একজনকে পরাস্ত করে আরেকজনের অধিকারের পথটা প্রশস্ত হচ্ছে, কিন্তু পরক্ষণে তার পর মুহূর্তে সে আবার অন্য কারোর দ্বারা আক্রান্ত হচ্ছে। এইভাবে একটা ব্লাড শেড আমরা দেখতে পাচ্ছি, একটা ব্লাডি একটা কনফ্লিক্ট এই সময় মধ্য এশিয়ায় আমরা দেখতে পাচ্ছি। এবং ট্রান্সঅক্সিয়ানাতে তারপরে আলটিমেটলি উজবেক আধিপত্য প্রতিষ্ঠিত হলো। এইরকম যখন একটা পরিস্থিতি মধ্য এশিয়াতে 1494-তে মাত্র 12 বছর বয়সে বাবর ফারগানা সিংহাসনে আরোহণ করলেন। তিনি তৈমুর লংয়ের যে কর্মকেন্দ্র সামারকান্দ অধিকার করার খুব স্বপ্ন তার ছোটবেলা থেকে ছিল। তিনি তার নানির কাছে শুনতেন গল্প সামারকান্দের, তার জন্য তার মনে একটা স্বপ্ন ছিল, কিন্তু দুবার চেষ্টা করেও তিনি ব্যর্থ হলেন। তখন তিনি বুঝলেন যে এটা আমার কাপ অফ টি নয়, সামারকান্দ আমার জন্য নয়। তখন তিনি ভাগ্যান্বেষণে তিনি পূব দিকে পাড়ি দিলেন এবং সেখানে তিনি যখন দেখলেন যে কাবুলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, সে কলহের সুযোগে তিনি কাবুল জয় করলেন। এরপর 1519-এ ভিরা অবরোধ করলেন এবং ইব্রাহিম লোদি তখন দিল্লির মসনাদে, তিনি তখন ইব্রাহিম লোদির কাছে পশ্চিম পাঞ্জাব দাবি করে বললেন যে এই অঞ্চলটা কুল্লুতা তো উলুগ বেগ মির্জার অধীনত ছিল একসময়, ওটা আপনি আমাকে ফেরত দিন। তাহলে দেখতে পাচ্ছি কি বাবরের ভারত আক্রমণের প্রাককালে মধ্য এশিয়াও যেমন ছিন্ন ভিন্ন ছিল, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ক্ল্যানে বিভক্ত ছিল, ভারতবর্ষেও সেই রকম বিভিন্ন রাজ্য ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল। তার মধ্যে রাজপুতানায় অনেক যে ছোট ছোট রাজ্য ছিল, রাজপুত রাজ্য, তার মধ্যে মেবার তার মধ্যে অন্যতম। ওদিকে বাংলা, ওদিকে কাশ্মীর, ওদিকে সিন্ধ, ওদিকে নর্থ ইস্ট নর্থ ওয়েস্টে কাবুল, কান্দাহার, এইসব নানান যে অসংখ্য ছোট ছোট। তাহলে দাক্ষিণাত্য সেখানে বাহামানি, বিজয়নগর, এগুলো আগের দিনই বলেছি, সে বাহামানি আবার 5টা রাজ্যতে বিভক্ত ছিল। তাহলে এই আর এরা কিন্তু আমরা কি দেখছি, লোদিরা কিন্তু কখনোই কোনোদিনই সুসংহত একটা রাজ্য কিন্তু প্রতিষ্ঠা করতে সক্ষম হয়নি, এবং তার কারণ এই ইব্রাহিম লোদির নীতি। ইব্রাহিম লোদির ভুল বা ভ্রান্ত নীতির ফলেই তারা একে একে দিল্লি থেকে তারা সরে গিয়ে স্বাধীনতা ঘোষণা করেছিল। তাহলে বহলুল লোদির মৃত্যুর পর সিকান্দার লোদি ইব্রাহিম লোদি সিংহাসনে আরোহণ করেন, কিন্তু ইব্রাহিম লোদির অদূরদর্শিতার কারণে দৌলত খাঁ লোদির ন্যায় একাধিক গভর্নর এবং দেশীয় নৃপতিরা তারা রুষ্ট হয়েছিলেন। আর এই আফগান রাজতান্ত্রিক ব্যবস্থা, তার মধ্যেও নানান রকম ত্রুটি বিচ্যুতি ছিল, এবং সেখানে যেটা বলেছি একটু আগে যে সম্রাটের মর্যাদাটার উপর অধিক নিজের মর্যাদাটা অধিক পরিমাণে কুক্ষিগত করতে চাওয়ার ফলে তিনি তার ওমরাহদের প্রতি বৈষম্যমূলক নীতি অনুসরণ করতেন, এবং এই আফগান ওমরাহদের তিনি নানান রকম উপাধি দিতেন, খান-ই জান, খান-ই খানান, খান-ই আজম প্রভৃতি উপাধি দিতেন। কিন্তু তাদের সঙ্গে মিত্রতা সুলভ
বা সামঞ্জস্যমূলক কনসিলিয়েটরি নীতি কিন্তু তিনি কোনোদিনও গ্রহণ করেননি, যার ফলে একটা বিরাট ব্যবধান তৈরি হয়েছিল। বলা যায় এটা হচ্ছে, ঐতিহাসিকরা বলছেন, একটা ট্রাইবাল রাজতন্ত্র, যেটার যে কারণেই এই বৈষম্য, এই অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়েছিল। এবং ওমরাহরা গোপনে তারা সুলতানের বিরুদ্ধে বাবরকে আমন্ত্রণ জানিয়েছিল। ইব্রাহিম লোধি যে ভুল করেছিলেন তার পুনরাবৃত্তি কিন্তু সুর শাসনকালে হয়নি, এবং শের শাহ যখন এখানে রাজতন্ত্র প্রতিষ্ঠা করলেন তখন আমরা কি দেখলাম, একটা সুসংহত এককেন্দ্রিক শাসন ব্যবস্থা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। লোধি শাসনকালের যে চালচিত্র আমরা পাচ্ছি শাসন ব্যবস্থার, সেখানে আমরা দেখতে পাচ্ছি সিকান্দার লোধি জনহিতকর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। তার সময় থেকে মুফতি ও ওয়ালি বা গভর্নরদের ব্যক্তিগত অ্যাকাউন্ট পরীক্ষার নিয়ম চালু হয়। দরিদ্র মানুষদের জন্য তিনি চ্যারিটেবল ফান্ড তৈরি করেছিলেন, চ্যারিটেবল ইনস্টিটিউশন তৈরি করেছিলেন এবং প্রয়োজনে তাদের অর্থ সাহায্য দিতেন। তিনি জ্ঞানী গুণীর কদর করতেন এবং তিনি বলেছিলেন যে ফার্সি হচ্ছে একেবারে অপরিহার্য রাজ দরবারে চাকরি পেতে গেলে। তার ফলে কি হলো, হিন্দুরাও কিন্তু এই পারসিক ভাষা শিখে তারা রাজস্ব বিভাগে তারা কর্মসংস্থান হলো তাদের। এবং দেখা গেল রাজস্ব বিভাগের অধিকাংশ যে কর্মচারী তার সবাই হিন্দু। এবং বাবর যখন ভারতে এসেছিলেন তিনি খুব অবাক হয়েছিলেন দেখে যে রাজস্ব বিভাগের বেশিরভাগ কর্মচারী হিন্দু, তারা কিভাবে পারসিক ভাষা শিখে তারা সেখানে কাজকর্ম পরিচালনা করতেন অত্যন্ত নিপুণ ভাবে। 1526 পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোধিকে পরাস্ত করার পর আরো দুটো যুদ্ধ করতে হয়েছিল। খানোয়ার যুদ্ধে তিনি মেবারের রানা সংগ্রাম সিংহকে পরাস্ত করেন। খড়খড়ার যুদ্ধে বাংলা বিহারের আফগান শক্তিকে পরাস্ত করেন। এই বাংলা বিহারের আফগান শক্তির নেতা কে ছিলেন? মাহমুদ লোধি ও নাসরাত শাহ। এছাড়া চান্দেরির যুদ্ধে তিনি মেদিনী রায়কে পরাস্ত করেছিলেন। 1530-এ বাবরের মৃত্যুর পর হুমায়ুন সিংহাসনে আরোহণ করেন, কিন্তু তাকে সারা জীবন প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করতে হয়েছিল এবং শের শাহের সঙ্গে যুদ্ধে চৌসা বিগ্রামের যুদ্ধে পরাস্ত হয়ে তাকে দেশ ত্যাগ পর্যন্ত করতে হয়। 1545-এ শের শাহের মৃত্যুর পর তার উত্তরাধিকারীদের দুর্বলতার সুযোগে আলটিমেটলি হুমায়ুন লাহোর, আগ্রা, দিল্লিকে পুনরুদ্ধার করেছিলেন। 1556-তে তার মৃত্যুর পর 13 বছর বয়সে বৈরাম খাঁর অভিভাবকত্বে আকবর দিল্লির সিংহাসনে বসেন। ওই বছরই পানিপথের দ্বিতীয় যুদ্ধে, নট এটা তৃতীয় যুদ্ধ, এখানে একটু মিস্টেক আছে, পানিপথের দ্বিতীয় যুদ্ধে আফগান সেনাপতি হিমুকে পরাস্ত করে তিনি আফগান ক্ষমতা একেবারেই ভেঙে দেন এবং শীঘ্রই তিনি নিজেকে বৈরাম খাঁর অভিভাবকত্ব থেকে মুক্ত করে নেন। আকবর তার শাসনকাল, সমগ্র শাসনকালে একাধিক যুদ্ধ বিগ্রহ করেছেন এবং সাম্রাজ্যের সীমা বৃদ্ধি করেছেন, নানা বিরোধী শক্তিকে তার অনুকূলে নিয়ে এসেছেন। 1559 থেকে 60-এর মধ্যে উত্তর ও মধ্য ভারতে গোয়ালিয়র, জৌনপুর, গন্ডোয়ানা জয় করেছিলেন তিনি। রাজপুত শক্তির সঙ্গেও একটা সমন্বয়মূলক নীতি গ্রহণ করেন। চিতোর ব্যতীত রণথম্বর, যোধপুর, বিকানির, জয়সলমীর একে একে তার কাছে আত্মসমর্পণ করেছিলেন। গুজরাটের মুঘল বিরোধী মির্জাদের দমন করেছিলেন এবং গুজরাটকে মুঘল সুবায় পরিণত করেন। বাংলায় সুলেমান কাররানির পুত্র দাউদ কাররানি আকবরের বিরোধিতা করলে আকবর যুদ্ধযাত্রা করেন তার বিরুদ্ধে এবং রাজমহলের যুদ্ধে তিনি তাকে পরাস্ত করেছিলেন। একইভাবে আকবর কাবুল, কান্দাহার অধিকার করেন ও আবদুল্লাহ উজবেককে বশ্যতা স্বীকারে বাধ্য করেছিলেন। সোয়াট ভ্যালিতে
আকবরের বিরুদ্ধে যখন রসেনিয়া বিদ্রোহ হলো, সেই বিদ্রোহ তিনি দমন করেছিলেন। 1585-তে কাবুলের বিদ্রোহী নেতা মির্জা হাকিমের মৃত্যুর পর থেকে মোটামুটি ভাবে কাবুল কিছুটা শান্ত হলো এবং সেখানে দিল্লির শাসন প্রতিষ্ঠিত হলো। ওদিকে দাক্ষিণাত্যে খানদেশ, বিজাপুর, গোলকোন্ডা তার আনুগত্য স্বীকার করলো, আর আহমেদনগরকে যুদ্ধের মাধ্যমে জয় করা হলো। আহমেদনগরের চাঁদ বিবির কথা আমি উল্লেখ করেছি। আকবরের পর তার উত্তরসূরিরাও এই একইভাবে সাম্রাজ্য বিস্তার নীতি অনুসরণ করেছিলেন এবং জাহাঙ্গীরের রাজত্বকালে আমরা দেখতে পাচ্ছি মেবার, দাক্ষিণাত্যে মালিক আম্বার, পূর্ব ভারতে কোচ রাজ্য, উড়িষ্যা এবং উত্তর পূর্ব হিমালয়ের পাদদেশে কাংড়া, এদের সঙ্গে মুঘলদের একটা দ্বন্দ্ব উপস্থিত হয় এবং এই সমস্ত রাজ্যগুলোর কথা উল্লেখ করলাম, সেগুলোকে অধিকার করে মুঘলরা তাদের কর্তৃত্বকে সম্প্রসারিত করে। পারস্যের সঙ্গেও মুঘলদের সম্পর্ক স্থাপিত হয়েছিল। পারস্যের শাহ আব্বাস তিনি জাহাঙ্গীরের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন, কিন্তু খসরু রাজকুমার খসরু যখন বিদ্রোহ করল, তখন আব্বাস দেখলেন এই সুযোগ, তিনি তখন এই খসরুর বিদ্রোহের সুযোগে তিনি পুনরায় কান্দাহার জয়ের পরিকল্পনা করলেন। ইতিমধ্যে দাক্ষিণাত্যে একটা বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে। বিজাপুর, গোলকোন্ডা তারা মুঘলদের বিরুদ্ধে তারা একটা একজোট হওয়ার একটা পরিকল্পনা করছে এবং কাজেই জাহাঙ্গীর এই কান্দাহারের বিষয়ে সেভাবে তিনি দৃঢ় সিদ্ধান্ত নিতে পারেননি। এর ফল কি হলো? কান্দাহার মুঘলদের হাতছাড়া হয়ে গেল। শাহজাহানের রাজত্বকালে দক্ষিণে বিজাপুর ও গোলকোন্ডার বিরুদ্ধে মুঘলরা অভিযান প্রেরণ করেন এবং আমরা জানি যে এই বিজাপুর গোলকোন্ডাতে সুবাদার, দাক্ষিণাত্যে সুবাদার করে পাঠানো হয়েছিল আওরঙ্গজেবকে, কিন্তু আওরঙ্গজেব যখন এই বিজাপুর গোলকোন্ডাকে হাতের মুঠোয় নিয়ে আসার পরিকল্পনা করেছিলেন, একেবারে তার পরিকল্পনা সার্থক হওয়ার পথে এবং দাক্ষিণাত্য উপরে মুঘল যে শাসন অধিকার প্রতিষ্ঠিত হতে চলেছে, কিন্তু সেই সময় অনেকে বলেন যে দারা শাহজাহানকে তিনি ইনফ্লুয়েন্স করেছিলেন বিজাপুর গোলকোন্ডাকে ত্রাণ দেওয়ার জন্য, অর্থাৎ মুঘলরা অর্থাৎ আওরঙ্গজেব যাতে বিজাপুর গোলকোন্ডাকে চূড়ান্তভাবে দখল করতে না পারে, পার্মানেন্টলি দখল করতে না পারে, তখন বাধ্য হয়ে শাহজাহান তখন হস্তক্ষেপ করলেন এবং তার হস্তক্ষেপে বিজাপুর গোলকোন্ডা চূড়ান্ত পরাজয় গ্লানি থেকে রক্ষা করলেন। মধ্য এশিয়াতে উজবেকদের অন্তর্দ্বন্দ্ব শাহজাহানকে হস্তক্ষেপ করার সুযোগ করে দেয়। সেখানে নজর মোহাম্মদ ও আব্দুল আজিজের মতবিরোধে নজর মোহাম্মদ মুঘল সম্রাটের সাহায্য চাইলেন, কিন্তু সেরকম ফলপ্রসূ না হওয়াতে নজর মোহাম্মদ পারস্য বাহিনীর কাছেও তিনি তখন পারস্য রাজের কাছেও তিনি তখন সাহায্য প্রার্থনা করলেন এবং সেই সাহায্য তিনি লাভ করলেন। ওদিকে উজবেকরাও আজিজের অধীনে এই আব্দুল আজিজের নেতৃত্বে মুঘলদের তীব্র বিরোধিতা শুরু করলো। এই জটিল রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা করার ক্ষমতা আওরঙ্গজেবের যুবরাজ আওরঙ্গজেবের ছিল না এবং বাধ্য হয়ে মৌখিক আনুগত্যের ভিত্তিতে তিনি নজর মোহাম্মদের হাতে বাল্ক তুলে দিলেন। মুঘলদের এই ব্যর্থতার সুযোগ গ্রহণ করলেন তাদের শত্রু, চিরশত্রু পারস্য, এবং 1649 খ্রিস্টাব্দে তারা তখন কান্দাহারকে দখল করে নিল। শাহজাদা যখন আওরঙ্গজেব যখন পারলেন না কান্দাহার, তখন দারা কি বললেন, আমি যাব, এবং তিনি শাহজাহানকে বললেন যে আমি যাব কান্দাহার জয় করে নিয়ে আসবো।
আওরঙ্গজেব তো পারলেন না, আমি যাব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরবর্তীকালে যে তিনি যে দারাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, দারাকে হত্যা করেছিলেন, আগে থেকেই একটা জেলাসি কিন্তু দুই রাজপুত্রের মধ্যে, শাহজাদার মধ্যে চলছিল। কিন্তু দারাও ব্যর্থ হলেন। এরপরে পিতার মৃত্যুর পর তার 4 ভাইকে বঞ্চিত করে, হত্যা করে আওরঙ্গজেব সিংহাসনে আরোহণ করে, এবং তিনি সেই দিগ্বিজয়ী নীতি তিনি বহাল রাখলেন এবং নানান যে রাজ্যগুলোকে তিনি তার বিরুদ্ধে সৈন্য প্রেরণ করলেন, তার মধ্যে উত্তর পূর্বে অহোম রাজ্য। 1681-তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অহোম রাজ গদাধর সিংহ তিনি কামরূপকে পুনর্দখল করে নিলেন। এবার আওরঙ্গজেব আরাকানের মগদস্যুদের দমন করে চট্টগ্রাম অধিকার করলেন। উত্তর পশ্চিম সীমান্তে পাঠানরা তো সবসময় একটা বিদ্রোহী মনোভাবাপন্ন ছিলেন। 1667-তে মুঘল সেনাপতি আমিন খাঁ অভিযান চালালো এই উপজাতিদের বিরুদ্ধে এবং সেখানে তিনি ইউসুফ জাই উপজাতিদের নিদারুণ অত্যাচার করলেন। তার ফলে কিছুদিনের জন্য তারা শক্তিহীন থাকলো, কিন্তু আফ্রিদিদের আক্রমণে শীঘ্রই মুঘল বাহিনী পর্যুদস্ত হলো। এই ব্যর্থতায় ক্রুদ্ধ সম্রাট আওরঙ্গজেব তিনি আমিন খাঁকে সরিয়ে মহাবত খাঁকে সেখানে প্রশাসক নিযুক্ত করলেন। কিন্তু তারপরেও সাফল্য যখন এলো না, তিনি সম্রাট তখন পুনরায় অভিযান করলেন এবং সেই সময় সেনাপতি করলেন দুর্ধর্ষ আঘার খাঁকে। 1678-এ পরিস্থিতির কিছুটা উন্নতি হলো সেখানে এবং আমরা দেখতে পাচ্ছি আকমাল খাঁর মৃত্যুর পর আফ্রিদি গোষ্ঠীর মুঘল বিরোধী প্রবণতা ধীরে ধীরে কমে এলো। আওরঙ্গজেবের সঙ্গে রাজপুত ও মারাঠাদেরও দ্বন্দ্ব উপস্থিত হয়েছিল এবং মারওয়ারের যে যশবন্ত সিং তার সঙ্গে সম্রাটের তীব্র বিরোধিতা হয়েছিল, যে কারণে রাঠোররা সম্রাটের উপর রেগে গিয়েছিল এবং যে রাজপুতরা মুঘলদের একটা সাপোর্টিভ একটা পিলার বলা যায়, পিলারে পরিণত হয়েছিল, সাপোর্টিভ পিলার, তারা বিরোধিতা করল এবং একদিকে মুঘলদের বিরুদ্ধে রাজপুতরা বিরোধিতা করছে, ঠিক সেই সময় দাক্ষিণাত্যে শিবাজির উত্থান হচ্ছে এবং তিনি মারাঠাদের একজোট করে মাওয়ালি যে সমস্ত যে ক্ল্যান ছিল তাদেরকে একজোট করে তিনি একটা বাহিনী তৈরি করে এবার মুঘলদের বিরুদ্ধে লড়াই শুরু করলেন। এই দীর্ঘ লড়াই যেটা শিবাজির মৃত্যুর পরেও চলেছিল এবং এখানেই আলটিমেটলি এই লড়াই করতে করতে হতোদ্যম আওরঙ্গজেব এই দাক্ষিণাত্যের মাটিতেই কিন্তু তার মৃত্যু হলো। তাহলে এই যে আমরা যদি এই ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম অর্থাৎ এই পঞ্চদশ ষোড়শ শতকের যে মুঘল রাজনীতি মূল্যায়ন করি, তাহলে আমরা কি দেখব যে বাবর থেকে একেবারে আওরঙ্গজেব পর্যন্ত দীর্ঘ সময় তাদের অর্থাৎ সম্রাটদের একদিকে যেমন দেশীয় শক্তির বিরুদ্ধে লড়াই করে তাদেরকে পদানত করতে হয়েছে, পাশাপাশি কাবুল, কান্দাহার, হিরাট, মাকরান এবং যে পারস্যের যে শক্তি তাদের সঙ্গে ক্রমাগত লড়াই করতে হয়েছে। এই যে যুদ্ধ বিজয়, যতদিন পর্যন্ত সম্রাটরা শক্তিশালী ছিলেন অর্থাৎ কেন্দ্রীয় শক্তিশালী ছিল, ততদিন পর্যন্ত কিন্তু মুঘল সাম্রাজ্যের মধ্যে কোনো ভাঙন আমরা দেখতে পাইনি। হুমায়ুন
এর জীবনটা যদি দেখি, তাহলে আমরা দেখেছি যে শের শাহের সঙ্গে যুদ্ধে তিনি পরাস্ত হয়ে তিনি ভারতবর্ষ থেকে পালিয়ে গেছিলেন, ওদের টাইম দিন। কিন্তু এই ইতিহাসের পুনরাবৃত্তি কিন্তু আর তার পরবর্তী সাকসেসরদের সময় হয়নি। সেই কারণে বলা হয় যে মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন আকবর, কারণ তার বুদ্ধিমত্তা, তার বাহুবল অতুলনীয় ছিল এবং তার সাহায্যে তিনি সারা ভারতব্যাপী একটা সুসংহত সাম্রাজ্য শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে সমগ্র ভারতবর্ষকে এক ছাতার তলায়, এক প্রশাসনিক ছাতার তলায় নিয়ে এসেছিলেন। ওদিকে আমরা যদি আফগানদের কথা ধরি, অর্থাৎ দিল্লি সুলতানেটের কথা ধরি, তাহলে প্রথম দিকে তো দাক্ষিণাত্য তো একেবারেই দিল্লি সুলতানেটের শাসনের বাইরে ছিল। আলাউদ্দিন খিলজি সর্বপ্রথম তিনি দাক্ষিণাত্যের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন এবং তাকে পদানত করেছিলেন, এবং তার পরবর্তী যে সুলতানরা ছিলেন তারাও দাক্ষিণাত্যের উপর তাদের অধিকার বজায় রাখতে সক্ষম হয়েছিলেন এবং ওদিকে বাংলা, উত্তর ভারতেও তাদের শাসন ব্যবস্থা কায়েম ছিল। কিন্তু যখনই আমরা দেখতে পাচ্ছি তুগলক বংশের শেষ পর্যায়ে একটা দুর্বলতার সূচনা হচ্ছে এবং মোহাম্মদ বিন তুগলকের শেষ রাজত্বের শেষ ভাগেই কিন্তু যে তৈরি হচ্ছে বাহমানি বিজয়নগর শক্তিশালী দুটো রাজ্য, এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি তৈমুরলঙ্গের ভারত আক্রমণ হচ্ছে। এই তৈমুরলঙ্গের ভারত আক্রমণের সময় মোহাম্মদ শাহ সুলতান তিনি একেবারেই তার বীরত্ব প্রদর্শন করতে পারেননি, তিনি তার প্রজাদের রক্ষা করতে পারেননি, তিনি তার সাম্রাজ্যকে রক্ষা করতে পারেননি, এবং তার প্রতিবাদেই কিন্তু বিভিন্ন রাজ্যগুলি তারা দিল্লি থেকে পৃথক হয়ে গিয়েছিল। তাহলে এই পৃথক অর্থাৎ বাবরের আক্রমণের প্রাক্কালে এই হচ্ছে রাজনৈতিক চিত্র, চালচিত্র বলা যায়। যদি সমগ্র ভারত সুসংহত থাকতো তাহলে কিন্তু বাবরের পক্ষে ইব্রাহিম লোদিকে পরাস্ত করা একেবারেই অসম্ভব ছিল। কিন্তু যুগে যুগে কিন্তু একই জিনিসই দেখা যাচ্ছে যে এইভাবে বিভেদ বৈষম্যের কারণেই কিন্তু ভারতবর্ষ বারবার বিদেশি শক্তির পদানত হচ্ছে, এবং আওরঙ্গজেবের মৃত্যুর পর তাদের যে উত্তরসূরি তাদের দুর্বলতার সুযোগেও কিন্তু ভারতবর্ষে কোম্পানির যে শক্তি ধীরে ধীরে অনেক বৃদ্ধি পেল, এবং যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ফরমান লাভ করলো যে বাংলা, বিহার, উড়িষ্যায় যে তাদের যে ডিউটি ফ্রি ট্রেডের, সেই সময় থেকেই বলা যায় যে তাদের পরবর্তী যে রাজনৈতিক উত্থানের সূচনা। এবং একইভাবে আমরা দেখছি বাংলাতে সিরাজের সময় যদি এই বিভাজিত রাজনীতি না থাকতো তাহলেও কিন্তু ক্লাইভের পক্ষে পলাশীর যুদ্ধে জয়লাভ করা সম্ভব হতো না। সুতরাং গোটা যে আজকে 4, 5, 6 মূল্যায়নটা এটাই
যে বাবরের ভারত আক্রমণের প্রাক্কালেও মধ্য এশিয়ার টুকরো টুকরো ভাগে বিভক্ত ছিল। ওদিকে আফগানদের যে শাসন নীতি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি প্রথম দিকে সুলতানরা যথেষ্ট সুসংহত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করলেও তাদের মধ্যে কিন্তু একটা ধর্মের একটা প্রবণতা ছিল এবং পরবর্তীকালে তার মধ্যে দুর্বলতার সূচনা হচ্ছে, যেটাই কিন্তু বাবরের আক্রমণের পথ প্রশস্ত করে দিচ্ছে। এই হচ্ছে আজকে 4-5-6 আলোচনা। আশা করি আপনারা যে চিত্রটা, পলিটিক্যাল পরিস্থিতিটা যে সময় কিভাবে বিভাজিত রাজনৈতিক অবস্থা ছিল সেটা অনুধাবন করতে পেরেছেন এবং এই বিভাজিত রাজনৈতিক পরিস্থিতি বাবরকে ভারত আক্রমণের পথ প্রশস্ত করে দিয়েছিল এবং এই বিভাজিত মুঘল রাজনীতি কোম্পানির শাসনকে শাসন প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছিল। যুগে যুগে এই বিভাজিত রাজনীতির কারণেই কিন্তু ভারত বারবার বিদেশি শক্তির পদানত হয়েছে। সুতরাং আমাদের সেই বিষয়টির দিকে নজর রাখতে হবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার।